স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছি আমি প্রিমা জামান। বিশ্বায়নের এই যুগে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশেও বাড়ছে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির ব্যবহার। প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীও এখন এই সেবা পাচ্ছে। আজ আমরা আলোচনা করব ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং আছেন এবি ব্যাংকের হেড অব আইটি অ্যান্ড ইবিজ রিয়াজুল ইসলাম। জনাব রিয়াজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ কামাল, আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি। আমি শুরুতেই মোহাম্মদ কামাল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আমাদের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, যেই সিস্টেমটি আমাদের দেশে এসেছে এবং আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়েছি, সেই জায়গাটিতে আসলে যেমন ডেবিট কার্ডও আছে, আমাদের ক্রেডিট কার্ড আছে, কিন্তু আমাদের আসলে এই জায়গাগুলো খুব বেশি একটা বোধগম্য নয়। আপনি এই বিষয়টি কিভাবে এক্সপ্লেইন করবেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি অনেক পুরনো, স্বাধীনতার আগে থেকে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি পরিচালিত হয়ে আসছে। এই ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডটা লঞ্চ হয় 1997 সালে প্রথম বাংলাদেশে। মাস্টার কার্ড আমাদের পক্ষ থেকে আমরা প্রথম বাংলাদেশে ক্রেডিট কার্ডটা নিয়ে আসি এবং ডেবিট কার্ডও এই পরবর্তী সময়ে এই মার্কেটে আসে। এই পর্যন্ত বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই অনুযায়ী প্রায় 8.5 মিলিয়ন কার্ড বাংলাদেশে আছে, যার মাঝে বলা হয় 7.3 মিলিয়ন হচ্ছে গিয়ে আপনার ডেবিট কার্ড এবং 1.2 মিলিয়ন ক্রেডিট কার্ড। এবং এর বাইরে একটা কার্ড আমরা বলে থাকি প্রিপেড কার্ড, যেটা যার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড পাওয়ার এলিজিবিলিটি নাই, সে চাইলে প্রিপেড কার্ড পেতে পারে। আমাদের বাংলাদেশ ইলেকট্রনিক পেমেন্টস মার্কেটটা এটা ইভলভ হচ্ছে। আপনারা যদি একটা জিনিস আমি বলি যে একটা স্পেশাল এরিয়াটা যদি বলি যে ই কমার্স সেগমেন্টটা, ই কমার্স সেগমেন্টটা আসলে ওপেন হয়েছে অনলি 2010-এ, 4 বছর আগে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা কিন্তু ই কমার্সে সবকিছুই করতে পারছি। আমরা রেলের টিকিট কাটতে পারছি, প্লেনের টিকিট কাটতে পারছি, টপ আপ করতে পারছি, শপিং করতে পারছি। আমরা একটা জিনিস মনে করি আমাদের মাস্টারকার্ডের পক্ষ থেকে এবং সকল পেমেন্ট সিস্টেম কোম্পানিগুলোর পক্ষ থেকে আমরা একটা জিনিস মনে করি যে এই পেমেন্ট মার্কেটটা বাংলাদেশে আসলে অনেক ইভলভ এবং অনেক ফাস্ট আমরা আসছি এবং আমরা অ্যাজ এ জাতি হিসাবে আমরা কিন্তু নতুন কিছুকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি, যেটা বাংলাদেশে হচ্ছে। আমাদের এই ছাড়াও আমরা যদি বলি মোবাইল ব্যাংকিংয়েও কিন্তু মার্কেটটা অনেক বেশি সফলতা পেয়েছে, যেটা আমার সাউথ এশিয়ার অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব রিয়াজুল ইসলাম, একই প্রশ্ন যদি আপনার কাছে করি, এই জায়গা থেকে আপনি যেহেতু একটি ব্যাংকেও রিপ্রেজেন্ট করছেন, সেই জায়গা থেকে আপনারা কিভাবে কাজ করছেন এবং এই কার্ডের সিস্টেমগুলো কিভাবে আসলে পরিচালিত হচ্ছে? আমরা আসলে যেটা কামাল ভাই বললেন যে আমাদের আসলে প্রথম কথা হলো যে আপনার এই কার্ডগুলো একমাত্র ব্যাংকই লাইসেন্স পেতে পারে। মানে পেমেন্ট সিস্টেম যারা আছে, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, জিসিবি, ওরা ব্যাংক ছাড়া এই কার্ডগুলো ইস্যু করতে লাইসেন্স দেয় না। তো দ্যাট ইজ আ পজিটিভ সাইড অ্যাজ ফার এজ দি সিকিউরিটি ইজ কনসার্ন, কমফোর্ট ইজ কনসার্ন। আপনার যেহেতু ব্যাংকগুলো রেগুলেটেড বাই সেন্ট্রাল ব্যাংকস গাইডলাইন, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন খুব স্ট্রিক্টলি মনিটরড হয় না। এখন আমাদের যদি আমি ওনার কথা রেস্ট ধরে বলি যে ইন টার্মস অফ ই কমার্স অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এই যে প্ল্যাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার, এটা রেডিনেস যদি বলেন, আমি বলবো বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে উই আর কোয়াইট অ্যাডভান্স, বিকজ আমরা লেট অ্যাডাপ্ট করাতে অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, যেহেতু আমরা পরে এসেছি। বাট টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে উই আর সিমিলার এজ টু এনি আদার কান্ট্রি, বিকজ এটা ম্যান্ডেট, মানে ভিসা, মাস্টার কার্ড বা যে পেমেন্ট সিস্টেম আছে ওদের একটা হাই স্ট্যান্ডার্ড আছে, যেটা আমাদের সবাইকে মেনটেন করতে হবে এই কার্ডগুলোকে ইস্যু করতে বা অ্যাকুয়ার করতে হলে। প্লাস বাংলাদেশ ব্যাংকেরও রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে, which is also very strong। মানে কিভাবে ফলো করা হয় যে স্ট্যান্ডার্ডটা আপনি বলছেন? স্ট্যান্ডার্ড আপনি টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, বিকজ দিস আর হাইলি টেকনোলজি ইন্টেন্সিভ সার্ভিসেস, মানে এটার পিছনে প্রচুর টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের ইস্যু আছে, সেখানে আপনার সেটআপের ইস্যু আছে, সিকিউরিটির ইস্যু আছে, প্রসেসিং এর ইস্যু আছে। জিনিসগুলো কিন্তু রেগুলার আপডেট হতে থাকে, এরকম না যে এক জায়গায় যে বসে যাচ্ছে। যেটা ওনারা আজকে সেট করছে আমরা রেগুলারলি এটাকে আপডেট দিতে থাকি, সুতরাং তারা অলওয়েজই আপডেট থাকে, যে কোনো বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। ধন্যবাদ রিয়াজুল ইসলাম। মোহাম্মদ কামাল, আপনার কাছে এখন যে বিষয়টি আমি জানতে চাইবো যে বিশ্বের এখন 2 শতাধিকেরও বেশি দেশে কিন্তু আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন, সেখান থেকে আপনাদের মানে কি উদ্দেশ্যে আপনারা বাংলাদেশে অফিস চালু করেছেন এবং মাস্টার কার্ডে প্রথমই কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু 1997 সাল থেকে আমরা এই দেশের মার্কেটে আছি, কিন্তু আমরা আসলে পরবর্তীতে এই দেশে একদম প্রেজেন্স থাকার প্রয়োজনীয়তা অনুভব করলাম, যার পার্সপেক্টিভে গত বছরে আমরা বাংলাদেশে একটা ফুল ফ্লেজড অফিস পরিচালিত করি, যেটা যে কোনো পেমেন্ট স্কিম কোম্পানির মধ্যে সর্বপ্রথমই আমরা করি। তাতে সুবিধাটা কি হয়েছে, আমাদের আপনি জানেন হয়তো যে আমাদের প্রায় 11টা ব্যাংক আমাদের কার্ড ইস্যু করে, আরও অনেকগুলো ব্যাংক সামনে আসছে।
সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ব্যাংকগুলোর কাছে কাজ মিলিয়ে তাদের যে কোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করতে পারছি, এটা ব্যাংকের সাথে। পাশাপাশি আমাদের যারা কার্ড হোল্ডার্স ইউজার্স তাদের আমরা কালচারালি তারা কি চায় বা তাদের প্রয়োজনীয়তা কি বুঝে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন লঞ্চ করতে পারি এই মার্কেটে। আমাদের ফেস্টিভিটিগুলোকে মাথায় নিয়ে আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে পারি, আমরা কার্ড হোল্ডারের সুবিধা অসুবিধাগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি। এই ধারণা থেকেই কিন্তু মাস্টার কার্ডের বাংলাদেশে অফিসটা করা, এবং আমরা গত এই অফিস করার পর থেকে এই পিরিয়ডের মধ্যে আমরা এটার আসলেই সফলতা পাচ্ছি। ধন্যবাদ আপনাকে জনাব রিয়াজুল ইসলাম। যেটা হচ্ছে মাস্টার কার্ড পরিচালনার ক্ষেত্রে যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন বিভিন্ন টেকনোলজি, এবং সেই জায়গাতে আসলে আমাদের সিকিউরিটির কোশ্চেনটা চলেই আসে। এটাকে আপনারা কিভাবে এনশিওর করছেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সিকিউরিটির বিষয়টি? সিকিউরিটি তো দুইটা ডাইমেনশন আছে। একটা তো ব্যাকএন্ডে ধরেন আমাদের সিস্টেম টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, ওখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোটোকল মেনটেন করা হয়। ওটা আমি না এসে আমি বললাম যে কাস্টমার পার্সপেক্টিভে, কনজিউমার পার্সপেক্টিভে যদি বলি সিকিউরিটি, যেমন আপনার কার্ড যদি বলেন 2-3 ধরনের ইন্টারফেসে ট্রানজ্যাকশন হয়। একটা তো ধরেন নর্মাল আপনি যখন মার্চেন্টে গিয়ে পজে ট্রানজ্যাকশন করছেন, অথবা অনলাইনে ট্রানজ্যাকশন করছেন, অথবা এটিএম থেকে ট্রানজ্যাকশন করছেন। এখন এখানে বিভিন্ন ধরনের ম্যান্ডেট আছে। যেমন অনলাইনে ট্রানজ্যাকশন করতে হলে এটা আমরা কার্ড নট প্রেজেন্ট ট্রানজ্যাকশন বলি, মানে ওখানে কার্ডটা প্রেজেন্ট নেই, আপনি ভার্চুয়ালি ট্রানজ্যাকশন করছেন। ওখানে বাংলাদেশ ব্যাংকের বা পেমেন্ট সিস্টেম যারা আছে ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, ওদেরও কিছু ম্যান্ডেটস আছে। যেমন ওয়ান টাইম পাসওয়ার্ড এখন বাংলাদেশ ব্যাংক ম্যান্ডেটরি করে দিচ্ছে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসতে হবে। মানে আপনার নর্মাল পাসওয়ার্ডের বাইরে আরেকটা পাসওয়ার্ড আপনার এসএমএস বা কোনোভাবে আসবে, যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন, যেটাকে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলছি। এছাড়া ধরেন আপনার 3D সিকিউর যেটা আছে, যারা ধরেন অনলাইনে পেমেন্ট গেটওয়ে দিচ্ছে ওদেরকে ভেরিফাইড হতে হয় মাস্টার কার্ড অথবা ভিসা থেকে, ওইটার একটা খুব স্ট্রং একটা সার্টিফিকেশন লাগে। সো এর একটা সিকিউরিটি আছে। তারপরে আরও কিছু প্র্যাকটিসেস আছে, যেমন অ্যালার্ট একটা আছে, এসএমএস অ্যালার্ট আছে, মানে আপনি যে মুহূর্তে ট্রানজ্যাকশন করেন তার কিছুক্ষণের মধ্যে একটা অ্যালার্ট চলে আসে। দ্যাট ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যখন আপনি বুঝতেছেন যে এই ট্রানজ্যাকশনটি কি আপনার নাকি কোনো, আসলে সবকিছুর মূল উদ্দেশ্যটা কি ফ্রডটাকে অ্যাভয়েড করা। সো আমি মনে করবো যে আমাদের যে সিকিউরিটি প্র্যাকটিসেস ইন প্লেস, আই থিঙ্ক ইটস কোয়াইট গুড। এই জায়গাটা মনিটর কোথা থেকে হচ্ছে? এটা তো বিভিন্ন জায়গা থেকে মনিটর করতেছে, যারা কার্ড ইস্যু করে, যারা একুয়ারিং করে, সবাই মনিটর করতেছে। সো এটার ইটস ভেরি ওয়েল ব্যাংক এবং আমাদের মধ্যে স্কিম কোম্পানি এবং পাশাপাশি সর্বোপরি রেগুলেটরস সব দিক থেকে মনিটরিং হয়। এবং একটা জিনিস আমি একটু অ্যাড উইথ রিয়াজ ভাই, আমাদের দেশে এটার বাইরেও বাংলাদেশ ব্যাংকের নতুন ম্যান্ডেট অনুযায়ী আলটিমেটলি বাংলাদেশের যত ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডগুলো আছে এগুলো কিন্তু আলটিমেটলি চিপ কার্ডে রূপান্তরিত হচ্ছে। তো চিপ কার্ডে হলেও কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনার ডাটা ওই চিপেই থাকবে, সুতরাং আরও এটা সিকিউরিটি হবে। আমাদের এত কিছু বলার পেছনে মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমরা আমাদের কার্ড হোল্ডারদেরকে, নট অনলি আস, যে কোনো ব্যাংকের যে কোনো ইস্যুড কার্ডের ক্ষেত্রে বলবো তাদেরকে আশ্বস্ত করতে চাই যে কার্ড এখন অনেক সিকিউর। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি আমাদের ফ্রডের রেশিও ইজ ভেরি লো, সুতরাং যত বেশি কার্ড ব্যবহার করতে পারবেন আপনার কমফোর্টেবিলিটি তত বাড়বে এবং আপনি সিকিউরড ওয়েতে ট্রানজ্যাকশনটা করতে পারবেন। এই জায়গায় সিকিউরিটির ক্ষেত্রে কি আপনারা কোনো প্ল্যানিং করছেন কিনা সামনের দিনগুলোতে? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা কন্টিনিউয়াসলি এটাকে আপডেট করছি, ওয়ার্ল্ড ফেমাস সিকিউরিটি মেজার্সগুলো করছি এবং আমরা কন্টিনিউয়াসলি এখানে আমরা থেমে যাই না। আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের সিকিউরিটি এবং রিস্ক নিয়ে আমরা কনফারেন্স করি, যেখানে আমরা ব্যাংকগুলোকে সম্পৃক্ত করি, আমরা বিভিন্ন ভেন্ডারকে সম্পৃক্ত করি, রেগুলেটরসকে সম্পৃক্ত করি, সো দ্যাট ব্রেন স্টর্মিং সেশন বা বিভিন্ন সেশনের মাধ্যমে আরো বেটার কিছু আপডেট আমরা আনতে পারি। অনেকগুলো জায়গা এখানে আসলে কাজ করছে এনশিওর করার জন্য। রিস্ক ম্যানেজমেন্টের উপরে কিন্তু ওনারা কন্টিনিউয়াসলি আমাদের সাথে কাজ করেন এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে আপগ্রেড করতে থাকেন, ট্রেন করেন, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে যাতে ফ্রড কন্ট্রোল করা যায়। বাট যদি প্যাটার্নটা আপনি খেয়াল করেন, আমি যদি কোনো আইন কি আছে মানে ফ্রড হওয়ার ক্ষেত্রে, মানে যেহেতু আমরা প্রায় শুনে থাকি, যেহেতু আপনিও বলছিলেন আসলে ফ্রড হওয়াটা খুব একটা বেশি না, কম সংখ্যক, কিন্তু সেই জায়গায় আমাদের কোনো মানে গভর্নমেন্ট তরফ থেকে বা এইসব জায়গা থেকে কোনো আইন আছে কিনা যে ফ্রড হলে বা এই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেট প্রসিডিউরস আছে, ওগুলোর জন্য রেগুলেশনস প্রসিডিউরস ইন প্লেস। সো আপনি যদি কোনো ফ্রড হয় বা কোনো ডিসপিউট হয়, ওগুলা কিভাবে সেটেল হবে, ওগুলোর জন্য একদম বাধা ধরা নিয়ম, পলিসি, প্রসিডিউর সবাইরই আছে, এগুলো আছে। ধন্যবাদ রিয়াজুল ইসলাম এবং ধন্যবাদ মোহাম্মদ কামাল। আমাদের একটা বিরতির সময় এসেছে, বিরতির পর আমরা এই বিষয়ে নিয়ে আরো আলোচনা করব। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতি ছেলে। আজ আমরা আলোচনা করছি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম নিয়ে, আলোচনা আবারও ফিরছি। মোহাম্মদ কামাল, এখন আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আপনারা তো মাস্টার কার্ডের
অগ্রসরের ক্ষেত্রে ক্যাম্পেইনের কাজও করছেন এবং বিভিন্ন সুবিধাও দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিভাবে কাজ করছেন যদি বলতেন। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে কার্ডের ব্যবহারের ব্যাপারে মানুষ এখনো কিছুটা জড়তা আছে, তো এটাকে ভাঙার জন্য আমরা যেটা করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। প্রথম কথা, কার্ড মানুষ ব্যবহার করবে কেন? প্রথম কথা, তাদের কনভিনিয়েন্স তো আছে, তার সাথে বিভিন্ন বেনিফিট পেতে হবে, যেটা আমরা করে যাচ্ছি। এবং খালি আমরা বলবো না, প্রতিটা ব্যাংকই সেটা সেক্ষেত্রে করছে, অন্যান্য স্কিম কোম্পানিগুলো করার চেষ্টা করছে। আমরা যেমন এই মুহূর্তের কথা যদি বলি, এখন রমজান হচ্ছে আমাদের মেইন শপিং ফেস্টিভ্যাল ফর বাংলাদেশিদের জন্য। আমরা যেটা করেছি যে এই সময়টার জন্য আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি। আমাদের বাংলাদেশে যে 11টা ব্যাংক কার্ড ইস্যু করে, মাস্টার কার্ড, তাদের প্রত্যেকের ইস্যুড কার্ডের জন্য যাদেরই ডেবিট অথবা ক্রেডিট কার্ড আছে, তারা এইটার জন্য এলিজিবল হতে পারে। এই ক্যাম্পেইনটার নাম আমরা দিয়েছি চার চাক্কা হই হই। খুবই একদম লোকাল একটা নাম দিয়েছি, যাতে করে মানুষ খুব সহজে এটাকে পিক করতে পারে। আমরা বলেছি যে 500 টাকা দুটা ট্রানজাকশন এই 40 দিন ব্যাপী যে কোনো সময় আপনি যদি করেন, ইউ আর এলিজিবল ফর দিস ক্যাম্পেইন। এখন যত বেশি আপনি ট্রানজাকশন করবেন, আপনার ফ্রিকোয়েন্সি টু গেট আ কার, ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি ফার্স্ট প্রাইজ, এবং আরো অনেকগুলো 100টারও বেশি উপহার আছে, সেগুলো পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। আবার কিছু কাস্টমার আছে যারা হয়তো নাম্বার অফ ট্রানজাকশন বেশি করে না, তারা প্রচুর পরিমাণে অ্যামাউন্টটা খুব বেশি ইউজ করে, তাদের জন্য আমরা 10টা পুরস্কার রেখেছি। এটা 11টা ব্যাংকের সাথে নিয়ে আমরা করছি, এবং বাংলাদেশের 8,500-এর উপরে যে মার্চেন্ট আউটলেট আছে, সকল জায়গায় আমাদের কাস্টমাররা পেতে পারবে। তার পাশাপাশি রমজানকে মাথায় নিয়ে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, শপিং এ এবং আমরা ডাইনিং এ স্পেশালি যে দুটোতে বেশি ইউজ হয় এই সময়টায়, শপিং এ আমরা প্রায় 33% পর্যন্ত বিভিন্ন টপ আউটলেটে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি মাস্টার কার্ড হোল্ডারদের জন্য, এবং 20% পর্যন্ত ডাইনিং এ আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। এবং আমরা একটা এটার জন্য কল সেন্টারও সেট করেছি, এবং উই আর গেটিং সো মেনি কলস দেয়ার, এবং আমাদের ব্যাংকগুলো থেকে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এবং এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আসলে এর আগে কোনো সময় হয়নি, কেউই হয়তো আমরা করতে পারিনি। এটা খুবই ভালো সাড়া পাচ্ছে, এবং ব্যাংকগুলো খুব ভালো সাড়া আমাদেরকে দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। জনাব রিয়াজুল ইসলাম, আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো যে ব্যাংকগুলো যেহেতু ইস্যু করছে মাস্টার কার্ড বা এইসব কার্ডগুলো, সেক্ষেত্রে কাস্টমারদের অ্যাওয়ারনেসে আপনারা কি ধরনের কাজ করছেন বা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন? আমরা এটা ব্যাংক টু ব্যাংক ডিপেন্ড করে, বিভিন্ন ধরনের ব্যাংক বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিতে কাস্টমার অ্যাওয়ারনেস ডেভেলপ করে। জেনারেলি যদি বলি সেরকম হলো, যেমন আপনারা তো খেয়াল করবেন যে ব্যাংকগুলো রেগুলার নোটিফিকেশন পাঠায় কার্ড হোল্ডারদের কাছে যে আপনারা কার্ড নাম্বার অপরিচিত লোককে দিবেন না, অপরিচিত জায়গা থেকে কল আসলে আপনার অনেকে কার্ড নাম্বার পিন এসব দিবেন না, এই ধরনের নোটিফিকেশন ইমেইলে, চিঠির মাধ্যমে বা SMS এর মধ্যে পাঠাচ্ছে। এটা একটা অ্যালার্ট অ্যাওয়ারনেস ডেভেলপ করতেছে। তাছাড়া ধরেন আপনি খেয়াল করবেন হয়তো বিভিন্ন ব্যাংকগুলো রিসেন্ট টাইমে কিন্তু অনেকে বলতে গেলে কল সেন্টার ডেভেলপ করে ফেলছে। সেটা শর্টকাটে আপনি ডায়াল করলে সাথে সাথে আপনি কিন্তু রেসপন্স পেয়ে যাচ্ছেন, আপনি যে কোনো ধরনের ইনকোয়ারি যদি থাকে। সো ওই জিনিসটাকেও পপুলারাইজ করা হচ্ছে। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংক দেখবেন, বিভিন্ন ATM এর স্ক্রিনগুলো যদি ATM গুলো মোটামুটি পাবলিক রয়েছে থাকে, কল সেন্টারের নাম্বারটা দিয়ে দেয়, যাতে কাস্টমার ওই জিনিসটা জানা যাচ্ছে আমি এই নাম্বারে ফোন করলে আই ক্যান গেট এনি ইনফরমেশন। সো দ্যাট ইজ কাইন্ড অফ অ্যাওয়ারনেস। আমাদের সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে টেকনোলজিক্যালি আপনাদের নেক্সট স্টেপগুলো কি কি? সিকিউরিটি এনশিওর করতে গেলে আসলে অনেকগুলো এরিয়াতেই হবে। এখন যতটুকু আমি বললাম, তার বাইরে যেরকম অলরেডি অনেক জায়গায় প্র্যাকটিস হচ্ছে, বায়োমেট্রিক্সটা আসতেছে, হয়তো দেখা যাবে যে আপনার পিন অথেন্টিকেশন লাগবে না, আপনি ফিঙ্গার সোয়াইপ করে হয়তো ATM থেকে ট্রানজাকশন করতে পারেন, পস থেকে। এগুলো এখন আমরা যারা সার্ভিস প্রোভাইড করতেছে ওদের ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস হলে হয়তো আস্তে আস্তে আসবে, RFID আসবে, এগুলো আসবে। অনলাইন ব্যাংকিং এর যেটা দেখা যাবে, কমার্সের ক্ষেত্রে সেটা দেখা যাবে হয়তো গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে বিহেভিয়ারাল প্যাটার্নগুলোকে ব্যাংকগুলো মনিটর করবে। হয়তো একটা ট্রানজাকশন আপনি হয়তো অনলাইনে দেখা যায় সবসময় $100 ট্রানজাকশন, হঠাৎ $1000 ট্রানজাকশন হলো, তখন হয়তো আপনি একটা কল পাবেন ব্যাংক থেকে যে আপনি এটিকে আপনার ট্রানজাকশন। এই ধরনের সিকিউরিটি পার্সপেক্টিভস গুলো আস্তে আস্তে আসবে যখন কমার্সে ডেভেলপ করতে থাকবে, ট্রানজাকশন বাড়বে। জনাব মোহাম্মদ কামাল, আপনি যে বিষয়টি বলছিলেন যে আপনাদের কার্ড ইস্যু করেছে 11টি ব্যাংক, সেই ক্ষেত্রে কম সংখ্যক যদি বলি আরো বেশি অগ্রসর হওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে? অ্যাকচুয়ালি বাংলাদেশে টোটাল কার্ড মার্কেটটা আসলে এরকম 11, 12 বা 13টা ব্যাংকের ক্ষেত্রেই বেশিরভাগ মার্কেট শেয়ার। আমরা অলমোস্ট সবাইকেই কভার করেছি, এবং ভবিষ্যতে আমরা কয়েকটা ব্যাংকে অবশ্যই আনবো। যেটা আমি প্রথম দিকেই বলছিলাম, বাংলাদেশে এখনো পেনিট্রেশন ওয়াইজ কার্ড কিন্তু এখনো কিছুটা বলবো পিছিয়ে আছি আমরা এখনো। যেটা রিয়াজ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন, সেই পার্সপেক্টিভেই বলি, বাংলাদেশে বলা হয় প্রায় 22% লোক ব্যাংক পপুলেশন, অর্থাৎ 36 মিলিয়ন ইউনিক অ্যাকাউন্ট আছে, যার এগেনস্টে মাত্র 7.3 মিলিয়ন আপনার ডেবিট কার্ড আছে। প্রায় 29 মিলিয়ন পিপল এখনো কিন্তু তাদের কোনো কার্ডই নেই। আর আরেকটা জিনিস প্রথম দিকে যেটা বলছিলাম, যে এখনো মানুষের মাঝে কিছুটা জড়তা আছে সিকিউরিটি অ্যাসপেক্টে বলবো, এবং মানুষ এখনো মনে করে কার্ডের মাধ্যমে কি আমি ট্রানজাকশন করাটা ঠিক হচ্ছে। ডেবিট কার্ডের সংখ্যা ক্রেডিট কার্ডের তুলনায় বেশি কেন? ডেবিট কার্ডে এটা সঙ্গত কারণ, প্রথম কথা হচ্ছে কি ডেবিট কার্ডের ক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যাটার করে। বাংলাদেশে অলরেডি 36 মিলিয়ন ইউনিক অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে ডেবিট কার্ডটা লিঙ্ক হয়। এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিছু রেগুলেশনস তো অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের আছে, সেগুলোকে ম্যানেজ করে এবং আলটিমেটলি ব্যাংকগুলো ক্রেডিট অ্যাসেসমেন্ট করে মানুষকে দেয়। সেক্ষেত্রে অনেকেই চাইলেও অনেক সময় ক্রেডিট কার্ড পেতে পারে না, তার জন্য দের ইজ
মানে আমি বলবো যে ক্রেডিট কার্ডটা এখনো অনেক কম, বাট এটা গ্র্যাজুয়ালি বাড়ছে এবং ব্যাংকগুলো দেখা যাচ্ছে ছোট ছোট অঙ্কের অ্যামাউন্টেরও ক্রেডিট কার্ড দিচ্ছে যাতে করে মানুষ সম্পৃক্ত হতে পারে। যে কার্ড ইউজার তো এমনি আমরা যেটা বুঝতেই পারছি যে বাংলাদেশে এখনো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সংখ্যায় আমরা এখনো ওইভাবে নাই। কিন্তু শুধু নগর কেন্দ্রিক আপনি যদি চিন্তা করেন, আমরা কিন্তু নগর কেন্দ্রিক, কিন্তু আমরা বাহিরের জায়গাগুলোতে অর্থাৎ আমাদের যেই সকল রুরাল এরিয়া আছে ওই জায়গাগুলোতে কাজ কি আপনারা করছেন বা আপনাদের কোনো পরিকল্পনা সামনের দিনগুলোতে আছে অবশ্যই কিনা? অবশ্যই, কেননা প্রচারে আলটিমেটলি আপনারা কি করছেন আসলে? আসলে অ্যাকসেপ্টেন্স ছাড়া কিন্তু কোনো কিছুই আগাবে না। জি। এখনো আপনি একদমই রাইটলি বলেছেন, এখনো আসলে যদি অ্যাকসেপ্টেন্স বলি, কার্ডের অ্যাকসেপ্টেন্স ঢাকা, চিটাগং, সিলেট, কোনো কোনো অংশে খুলনা, রাজশাহী এবং বগুড়া, এর বাইরে খুব একটা জায়গায় নেই। ব্যাংকগুলো, স্পেশালি ব্যাংকগুলোকে সাথে নিয়ে আমরা যেটা করছি, বিভিন্ন 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 ছোট জেলাগুলোতে এবং ইভেন থানা পর্যায়ে আমরা অ্যাকসেপ্টেন্স পয়েন্ট বাড়ানো নিয়ে কাজ করছি। আমরা মোবাইল পজ ডিভাইস আনছি, বিভিন্নভাবে আসছি, তো যাতে করে অ্যাকসেপ্টেন্স পয়েন্ট যদি বাড়ে মানুষ আরো কার্ডের প্রতি সম্পৃক্ত হবে। জি। জিয়াজ ইসলাম, এটা আপনি আসলে বলতে চাচ্ছিলেন? চিকেন এন্ড এগ সিচুয়েশন। আচ্ছা। ই কমার্স যেহেতু বলতেছি, ইন্টারনেটের পেনিট্রেশনটা আগে তো ইন্টারনেট অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এখন ইন্টারনেটের ই কমার্সে যদি আপনি ধরেন একটা বেচা কেনা করতে চান বা আপনি শপিং কার্ট করতে চান, তাহলে আপনাকে একটা ভালো ইন্টারনেট ফেসিলিটিস, ব্রডব্যান্ড থাকতে হবে। এখন কথা হলো যে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা আস্তে আস্তে নগর, ঢাকা সিটির বাইরেও আস্তে আস্তে গ্রো করছে। তো যে মুহূর্তে ধরেন ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস চলে আসবে, বাইরের লোকজন ই কমার্সের সাইট ইউজ করা শুরু করবে, তখন ওই উনি বলে অ্যাকসেপ্টেন্স পয়েন্ট চলে আসবে, তখন ওর একটা কার্ডের প্রয়োজন হবে ট্রানজ্যাকশন করার জন্য। সো এটা গ্র্যাজুয়ালি চলে আসবে। হ্যাঁ, অন্যান্য এটিএম এর পেনিট্রেশন আমি মোরলেস বলবো যে ইটস ওয়াইড স্প্রেড, বাট হয়তো প্লাস্টিকের পেনিট্রেশনটা এখনো ওইভাবে হয়নি। গ্লোবাল ট্রেন্ডটা তাহলে এখন কি চলছে? এখন আমাদের বর্তমানে প্র্যাকটিসটা কিভাবে হচ্ছে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে? ইটস গ্রোয়িং। আপনি যদি দেখেন ট্রানজ্যাকশনস, ভলিউম অফ কার্ড, যেমন কামাল ভাই ডেবিট কার্ডের কথা বলছেন, ডেবিট কার্ড তো আপনি নিজের টাকা, তো আপনি ইনস্টিড অফ ক্যারিং আ হোল লট অফ ক্যাশ, ইউ ক্যারিং আ প্লাস্টিক, ইটস ইয়োর কনভিনিয়েন্স। বাট ক্রেডিট কার্ড সামথিং আই এম ট্রাইং টু পুশ এন্ড সেল টু ইউ বিকজ আই মেক সাম মানি। এটা একটা লোনের মতো। সো প্র্যাকটিসটা নরমালি ডেবিট কার্ডে বেশি সেখানে থাকে। অনেকে ভয়ও পায়। না, credit পাশাপাশি cardটা একটা আসলে জিনিস issue বলবো করার যে ক্ষেত্রে, জি। পাশাপাশি বলবো যে ক্রেডিট কার্ড আসাতে একটা জিনিস হয়েছে, আপনি যদি এখন শপিং প্যাটার্নটা দেখেন, আগে আমরা কি করতাম, বোনাসটা পেতাম ঈদের 10 দিন আগে, তখন শপিং করতে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু এখন মানুষ যেটা করে যে আগের মাসে হয়তো শপিংটা সেরে ফেলে, যখন বোনাসটা পায় তখন ক্রেডিট কার্ডের টাকাটা সে ব্যাংকে জমা দিয়ে দেয়। pay করে শপিং দিল। প্যাটার্নেও কিন্তু মানুষের চেঞ্জ Change এসেছে আসছে। এবং আস্তে আস্তে আমার মনে হয় মানে যেটা হচ্ছে যে বড় অঙ্কের টাকার লোন না দিয়ে ব্যাংকগুলো এখন ছোট ছোট অঙ্কের ক্রেডিট কার্ড ইস্যু করছে, যাতে করে মোর পিপল উইল গেট ইনটু দ্য ফিনান্সিয়াল ইনক্লুশন। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যদি পার্শ্ববর্তী দেশে তুলনা করি, লাইক ইন্ডিয়াও আছে, সেই জায়গাটিতে আমরা কোথায় আছি এবং আমি তুলনাটা যদি আপনি একটু কিভাবে সহজ করে করবেন? বলি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইন্ডিয়াতে আপনি যদি এয়ারপোর্টে নামেন, সেখানে আমরা বোর্ডিং কার্ড দিয়েও তার অনেক সময় ক্রেডিট কার্ড ইস্যু করে দেয়। বাংলাদেশে কিন্তু একটা প্রসিডিওর আছে, এটা এক নম্বর। বাট পাশাপাশি ই কমার্সে যদি যাই, ইন্ডিয়ার ই কমার্স মার্কেট অনেক ম্যাচিওর, কিন্তু আজকে 3-4 বছরের মধ্যে আমরা যা যা করতে পারছি, ইন্ডিয়া হয়তো বা এটা 10-15 বছর বা 20 বছর লেগেছে এটা করতে। আমরা বলবো যে যেটা রিয়াজ ভাই আগেও বললো, যে আমরা অনেক এগিয়ে আছি এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক এগিয়ে গেছে, সুতরাং আমরা কিন্তু আলটিমেটলি বেনিফিটগুলো পাচ্ছি এবং আমাদের গ্রোথ, এবং আমরা মানে আমরা জাতি হিসাবে কিন্তু নতুন কিছুর সাথে খুব তাড়াতাড়ি সম্পৃক্ত হতে পারি। তো সেই দিক থেকে যদি দেখি, আমরা বলবো যে আমরা অলরেডি অনেক পটেনশিয়ালিটি যেমন আছে, আমরা আগাচ্ছিও খুব ফাস্ট ওয়েতে। জি, একই কথা যদি রিয়াজুল ইসলাম আপনার কাছে জানতে চাই, পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলে আমাদের দেশের এখন আমরা কোন স্তরে আছি, টেকনোলজিক্যালি বলেন আর ইনফ্রাস্ট্রাকচার? টেকনিক্যালি যদি বলেন, টেকনিক্যালি আমরা সিমিলার অর বেটার আছি, কারণ আমরা তো লেটার এটা করছি। সো আমরা আরো আপনার মনে করেন যে আরো ইমপ্রুভ সিস্টেম সেটআপ করছি, ওরা ডেভেলপ করছে, বাট আমরা তো ডেভেলপ সিস্টেম রেডি করছি। তারপরে যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড কিন্তু সবার জন্য সেম। উনি যখন মাস্টার কার্ডের একটা লাইসেন্স দিবে, উনি ইন্ডিয়া দেখে আর ইউএসএ দেখে ঢাকায় দেখে, স্ট্যান্ডার্ড ইজ সেম। সো আমাকে এটা মেনটেন করতে হবে। সো এটা সবাই করছে, দ্যাটস ফাইন। আর যদি আপনি কনজিউমারের, কাস্টমারের বিহেভিয়ার প্যাটার্ন বলেন, একটা লিপফ্রগ হবে। কিন্তু উনি কামাল ভাই যেটা বলতেছিলেন যে আমরা একটু রেডি স্টার্ট করছি, বাট আপনি যদি গত 12 মাসের ই কমার্সের অ্যাক্টিভিটিস দেখেন, সাইটস দেখেন, আপনি দেখবেন নাম্বার হ্যাজ গ্রোন Significantly. 10 হয়ে থাকে। নেক্সট 12 মান্থস এটা 25 হবে, তারপরে এটা 250 হবে, বিকজ এটা তো Divide এটা আস্তে আস্তে grow প্র্যাকটিস। প্লাস আরেকটা জিনিস আমি ছোট্ট করে টাচ করতে চাচ্ছি, এটা আসলে একটা জেনারেশনাল মুভ। হ্যাঁ, ওয়াইড জেন অবশ্যই। যেটা আসতেছে, ইফ আই টক অ্যাবাউট মাই সান, হি ডাজন্ট ওয়ান্ট টু গো টু এনিওয়্যার বাট ইন্টারনেট। সো এটা নরমালি আসবে। জি, জনাব রিয়াজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতি ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।